সকলেই ভালো আছো। এই করোনা মহামারীর সময়ে তোমরা নিশ্চয়ই খুব চিন্তায় আছো, কিন্তু চিন্তা করার কিছু নেই, কারণ করোনার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে হবে। যে পরিস্থিতি আসুক না কেন আমরা পড়ালেখা চালিয়ে যাব এই প্রত্যাশা রাখি। আমি সহকারী শিক্ষক গৌতম কুমার মণ্ডল, চাচুরি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমার আজকের ক্লাস ফিনান্স ও ব্যাংকিং, দশম শ্রেণী। এখানে পঞ্চম অধ্যায়ে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এখন আয় ব্যয় কীভাবে আমরা প্রাক্কলিত করতে পারি বা আয় ব্যয় কীভাবে নির্ধারণ করতে পারি তার উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলো। এখানে গড় মুনাফার হার নির্ধারণ করাই হচ্ছে এই অঙ্কের মূল প্রতিপাদ্য বিষয়। এখন এই অঙ্ক নির্ধারণ করতে গিয়ে দেখা যায় আমরা ক্লাসে পঞ্চম অধ্যায়ে 57 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 2 নম্বরে শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিছু বিনিয়োগের পরিমাণ 5 বছরে 5 কোটি টাকা, এর বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, চলতি খরচের পরিমাণ দেওয়া আছে এবং করের হার দেওয়া আছে। এর মাধ্যমে আমরা গড় মুনাফার হার নির্ণয় করি। এখন গড় মুনাফার হার নির্ণয় করার সময় আমাদের একটা বিশেষ বিষয় ধারণ করতে হবে বা উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে অবচয়ের পরিমাণ বের করতে হবে। অবচয়ের পরিমাণের সূত্র কি ছিল? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ ছিল এখানে 5 কোটি, অর্থাৎ আমরা এখানে কোটিকে লক্ষে রূপান্তর করব। তাহলে 5 কোটি সমান 500 লক্ষ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য এখানে দেওয়া নেই, 0। আয়ুষ্কাল বলতে বছর, কয় বছরের জন্য আমরা নির্ধারণ করছি? 5 বছরের জন্য। এখানে দেখা যায় 500 থেকে 0 বিয়োগ করলে 500 হয়, 5 দিয়ে ভাগ করলে 100, তাহলে 100 লক্ষ আমরা নির্ধারণ করলাম, অর্থাৎ অবচয়ের পরিমাণ হলো 100। এখন এখানে অঙ্ক করার সময় আমরা দেখলাম যে সবটা হবে বিবরণ, পরিমাণ লক্ষ টাকায় নির্ধারণ করতে হবে, বছর 1, বছর 2, বছর 3, বছর 4 এবং বছর 5। এখন দেখো আমরা বই থেকে আমরা নির্ধারণ করতে পারি। এখানে দেওয়া আছে প্রথম বছরে বিক্রয়ের পরিমাণ 70 লক্ষ, তাহলে বিক্রয় কত? বিক্রয় 70 লক্ষ। দ্বিতীয় বছরে আছে 1.4 লক্ষ, অর্থাৎ 140 লক্ষ। তৃতীয় বছরে আছে 2 কোটি, অর্থাৎ 200 লক্ষে 2 কোটি। চতুর্থ বছরে আছে 2.5 কোটি, অর্থাৎ 250 লক্ষ। পঞ্চম বছরে আছে 1.6 কোটি, অর্থাৎ 160 লক্ষ। এখানে পরবর্তীতে কি চলতি খরচের পরিমাণ। চলতি খরচ বিক্রয়ের কত পার্সেন্ট দেওয়া ছিল? যে বিক্রয়ের 40%, বিক্রয়ের 40%। এখন আমরা যদি পার্সেন্ট করি, এই যে বিক্রয়ের পরিমাণ যেগুলো দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ কত দেওয়া আছে? 70, 140, 200, 250 এবং 160। এর মাধ্যমে দেখো চলতি খরচ 70-এর 40% করলে কত টাকা হয়? 28 লক্ষ। 140-কে যদি আমরা 40% করি তাহলে 56। 200-এর 40% করলে হয় 80। 250-এর 40% করলে হয় 100। 160-কে 40% করে হয় 64। এখন বইতে তোমাদের বিয়োগ করে দেওয়া যায়, আমরা বোঝানোর সাথে বিয়োগগুলো করবো। 70 থেকে 28 যদি বিয়োগ করি, 8 জায়গা করলে 10 হবে, 2 হলে হাতে আমার 1, 3, 4, 3, 7। 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1, 6 আছে কত হলে 14 হবে, 8 হবে। 200 থেকে 80 বিয়োগ করলে 120, 250 থেকে 100 বিয়োগ করলে 150, 160 থেকে 64 বিয়োগ করলে 4 জায়গা কত হলে 10 হবে, তাহলে হাতে আমার 1, 7। 7 আছে কত হলে 6 হবে, 16 হবে না। এখন দেখো বিয়োগ অবচয়, আমরা অবচয়টা বের করছি কত? 100। অবচয় 100, প্রত্যেক বছর 100 বছর। এখানে দেখা যায় যে আমরা যদি 100 বের করে নিছি,
42 থেকে 100 যদি বিয়োগ করি সেখানে আছে 58, কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে। 84 থেকে 100 বিয়োগ করলে আসে 16, সেটা মাইনাস হয়ে যায়। 120 থেকে 100 বিয়োগ করলে 20, 150 থেকে 50, আর 96 থেকে 100 বিয়োগ করলে আসে -4। এখন এরপরে আমরা হিসেবে যাব করের হার। কর কত? 30%। বইতে দেওয়া ছিল 30%। এখন করের হার সাধারণত আমরা জানি কোনো প্রতিষ্ঠানে বা প্রকল্পে যদি ক্ষতি হয়, মাইনাস মানে কি ক্ষতি, ক্ষতির পরিমাণ হলে সেখানে কোনো ট্যাক্স বা করের হার নির্ধারণ করা হয় না। এই জন্য আমরা বলি যে করের হারটা মাইনাস ফিগারে আমরা দিব না, কিন্তু প্লাস ফিগারে 20-কে যদি 30% করি তাহলে আসে 6, 50-কে যদি 30% করি তাহলে আসে 15, কিন্তু মাইনাস ফিগার আসলে আমরা করের হার নির্ধারণ করব না। তাহলে দেখা যায় 58 আছে, 16 আছে, 20 এর থেকে 6 চলে গেলে থাকে 14, 5 আছে কত, 10 আর 5 হাতে আমার 1, 3 আর 2 5, 35 -4। এখানে এটা কি নিট মুনাফা, নিট মুনাফা আমরা পাচ্ছি। এখন এই অঙ্কে দেখা যায় নিট পরিমাণ মুনাফার পরিমাণগুলো আমরা নির্ধারণ করলাম। এখন এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে নির্ধারিত হলো